আমি এটা শ্রবণ করেছি, শুধু শ্রবণ নয়, আত্মস্থ করে থাকি একজন মনোযোগী ছাত্রের মতো। আমি আজকেও এরকম একটি গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বিষয়ে আমি সেই ক্লাসেরই একজন ছাত্রের মতো আমি আজকে ওনার মনোজ্ঞ বিদগ্ধ এই বক্তৃতা শ্রবণ করে আমি আজকে নিজেকে আবার অন্যভাবে শ্রমিত করলাম। আমি সেই ছাত্র হিসাবে আমি স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সত্যি নিজেকে খুব সম্মানিত এবং গর্বিত মনে করছি স্যারের আন্তরিকতার অনুভবের স্পর্শে এই কলেজে আসতে পেরে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থিত সকল অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি অন্যান্য কলেজ থেকে আগত অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি রানী ধন্যা কুমারী কলেজের অন্যান্য সকল শিক্ষাকর্মী বৃন্দ মহাশয়াকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মতো বা আজকের দিনে এইরকম একটি তাত্ত্বিক বিষয় সম্পর্কে বা তার গুরুত্বকে অনুধাবন করে এই ধরনের একটি সেমিনার, যেটা আমি যা দেখি, মানে আমার যেটুকু নজরে আসে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ধরনের একটি গুরুগম্ভীর এবং তাত্ত্বিক বিষয়ের সেমিনার বা আলোচনা চক্র সংগঠিত করার জন্য বা এরকম একটা পরিবেশ বা এরকম একটা শান্ত আবহ বজায় রাখার জন্য আমি সত্যি কুর্নিশ জানাই আমি সকল অর্গানাইজিং কমিটির মেম্বারদেরকে। স্যার আমাদের আজকের এই আলোচনা সভার যে মূল সুর এবং যে তাত্ত্বিক যে জটজাল মার্ক্সবাদে, সেই জটজালটিকে খুব সুন্দরভাবে বিন্যস্ত করে পরিবেশন করলেন। আজকের আলোচনা সভার মুখ্য বিষয়ই হচ্ছে গ্রামসির কনসেপ্ট অফ কালচারাল হেজিমনি রেলিভেন্স ইন কন্টেম্পোরারি সোসাইটি, অর্থাৎ গ্রামসির যে সাংস্কৃতিক আধিপত্যবাদ সম্পর্কিত ধারণা এবং সমসাময়িক সমাজে তার প্রাসঙ্গিকতার অনুধাবন। আজকে স্যার আমাদের যে মার্ক্সীয় দার্শনিক বিখ্যাত, সেই মার্ক্সীয় দার্শনিক বিখ্যাত মার্ক্সীয় তত্ত্বকাররা আলোচনার সুবিধার্থে যেভাবে মার্ক্সীয় ঘরানাগুলিকে আজকে বিভাজিত করে থাকেন, কখনো সনাতনী মার্ক্সবাদ বা ক্লাসিক্যাল মার্ক্সিজম, ওয়েস্টার্ন মার্ক্সিজম বা পাশ্চাত্যের মার্ক্সবাদ, অ্যানালিটিক্যাল মার্ক্সিজম বা বৈশ্লেষিক মার্ক্সবাদ, এবং এখন তো 1980 দশকের পর থেকে সবই পোস্ট, অর্থাৎ পোস্ট মার্ক্সিজম, উত্তর মার্ক্সবাদী ঘরানা। এই চারটি মূলত যে ঘরানা, সেই চারটি ঘরানার মধ্যে আমাদের আজকে এই মুখ্য বিষয়ে মেলবন্ধন ঘটানোর প্রচেষ্টা হচ্ছে দুটি ধারা, দুটি ভিন্ন ঘরানা। একটি হচ্ছে সনাতনী মার্ক্সবাদী ঘরানা, আরেকটি হচ্ছে পাশ্চাত্যের মার্ক্সবাদী ঘরানা। যেখানে আমাদের কিন্তু শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় তিনি দেখিয়ে দিয়েছেন তার আলোচনার স্বল্প পরিসরের যে আলোচনা, তার মধ্য দিয়ে যে আমাদের সনাতনী মার্ক্সবাদী ধারার মূল প্রতিপাদ্য বিষয়গুলো কি কি। আমরা দেখলাম যে মার্ক্সীয় যে বিশ্ববিখ্যাত বা আউটলুক, তার মধ্যে আমরা যে মূল ধারণাগুলোকে প্রতিপাদ্য হিসাবে গণ্য করে থাকি বা বিবেচনা করে থাকি, দ্বন্দ্বমূলক বস্তুবাদ,
ঐতিহাসিক বস্তুবাদ বা ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা, আমরা যেটা মার্ক্সের পরিভাষা অনুযায়ী পাই। শ্রেণী সংগ্রাম সম্পর্কিত আলোচনা, বিপ্লব তার সঙ্গে আনুষঙ্গিক, এবং উত্তর বিপ্লব উত্তর যে সমাজ ব্যবস্থা প্রতিস্থাপনা সম্পর্কিত ব্যাখ্যা বিশ্লেষণ। আমি আর ওই সনাতনী মার্ক্সবাদের এই তত্ত্ব ধারার মধ্যে অনুপ্রবেশ করছি না, কারণ আমার মনে হয় না প্রয়োজন আছে। এক বিস্তারিত সময়ের মধ্যেই তিনি মূল বক্তব্যগুলো আপনাদের তথা তোমাদের সকলের সামনে পরিবেশন করেছেন। এখন পাশ্চাত্য মার্ক্সবাদে ওই যেখানে স্যার থাকলেন যে বলশেভিক বিপ্লব 1917 সালে, ঠিক তার যে পরবর্তীকাল বা আমরা জানি ইতিহাসগত বিচারে একটি জটিল, একটি সংঘাতময়, একটি রেষারেষিপূর্ণ, একটি দ্বন্দ্বপূর্ণ বৈশ্বিক তথা অভ্যন্তরীণ, আমি ইতালির অভ্যন্তরীণ তথা পশ্চিমা ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে মিল করতে চাই বা বোঝাতে চাই। এখন এই পরিসরে কিন্তু পরিব্যাপ্ত অ্যান্টোনিও গ্রামসি, যার সময়কাল হচ্ছেন 1891 থেকে 1937, এই যে স্বল্প 46 বছরের তার জীবন, এবং তার মধ্যে 11টি বছর কাটছে তার কারান্তরালে, তার আর আজকের এই যে সময়, তার বিচারে আমরা হয়তো অনুভব করতে পারি যে একটা কাল বা সময়গত বিস্তর ব্যবধান। কিন্তু মনে রাখতে হবে, আমি এই যে প্রেক্ষিতটা ছোট্ট করে বললাম, যে গ্রামসির জীবন কিন্তু পরিব্যাপ্ত হয়েছে ওই রকম একটি দ্বন্দ্বমূলক, তথা আবার এটা কিন্তু ওই তত্ত্বের দ্বন্দ্বমূলক বলছি না, সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি যে দ্বন্দ্বমূলক বৈচিত্র্যপূর্ণ আন্তর্জাতিক আবহ, সেই আবহের যে পরিসরটা, সেই পরিসরের মধ্যেও তাহলে আজকের সময়ের এই যে ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু থাকে না যখন আমরা দেখতে পাই যে জন্মাবধি একজন বিশেষভাবে সক্ষম মানুষ, তিনি পঙ্গু ছিলেন, বিশেষভাবে সক্ষম মানুষ তার মস্তিষ্কের উর্বরতায়, তার মস্তিষ্কের ধীশক্তিতে তিনি কিভাবে তার এই স্বল্প জীবনের এই যে তৎপরতা বা কর্মোদ্যোগ, কর্মচঞ্চলতা মধ্য দিয়ে 1926 থেকে 37, যেখানে ফ্যাসিস্ট সরকার চেয়েছিলেন যে 1928 সালে তাকে যখন 20 বছরের জন্য কারা দণ্ড দেয়া হলো এবং বলা হলো সেই ট্রাইব্যুনালের রায়ে যে তার মস্তিষ্ককে অকেজ করে দেওয়া হবে, কিন্তু করা সম্ভব হলো না, কারণ তিনি অত্যন্ত সুকৌশলে 26 সাল থেকে 37, এই যে 11টি বছর তাকে কারাগারে নিক্ষেপ করা হলো, তিনি একটিও মার্ক্সীয় পরিভাষা ব্যবহার করলেন না। তিনি পরিভাষাগুলোকে পাল্টে দিলেন, যাতে তার ব্যক্তিগত বন্ধু বান্ধব, পরিবার পরিজন, তাদের মধ্য দিয়ে তিনি চিঠিপত্রের যে বিনিময়, সেই বিনিময়ের মধ্য দিয়ে তার ভাবনা চিন্তা, তার যে নতুনভাবে শ্রমজীবী তথা সাধারণ মানুষের মধ্যে চিন্তা ভাবনার অনুপ্রবেশনার মধ্য দিয়ে উদ্বেলন ঘটানোর যে প্রচেষ্টা, সেই প্রয়াসটা যাতে বজায় থাকে বা প্রবহমানতা যাতে সজীব থাকে, সেই প্রচেষ্টায় তিনি এই মার্কসিজমটাকেও পাল্টে তিনি বলতেন দ্য প্র্যাকটিস অফ ফিলসফি। তাই এই ধরনের কথাবার্তাগুলো ফ্যাসিস্ট সরকারের কাছে অনুধাবন করা তখন কিন্তু ধীশক্তি ছিল না। তাই গ্রামসির সম্পর্কে চিন্তা ভাবনার বা গ্রামসির প্রাসঙ্গিকতা
প্রয়োজনীয়তা এটা আমরা অনুধাবন করি, ওই সময়সীমার কালগণ্ডিকে অতিক্রম করে আমাদের বিকল্প কোনো রণকৌশল, বিকল্প কোনো ভাবনার খোরাক হিসাবে। স্যার বলেছেন, আমরা শুনেছি এই কারাগারের মধ্যেই তিনি এই যে ব্যক্তিগত চিঠিপত্র, ব্যক্তিগত আলাপ আলোচনা, প্রবন্ধ বিনিময়ের মধ্য দিয়েই এবং তার যে সংগৃহীত তথ্য তাকে উপজীব্য করেই রচিত হয় প্রিজনস নোটবুক বা কারা রচনা, যেটা আমরা পাচ্ছি কবে 1971 সালের ইংরেজি সংস্করণের মধ্য দিয়ে, যখন কুইন্টিন হোর্ড এবং জেফ্রি নোয়েল স্মিথ তারা সম্পাদিত যে গ্রন্থ তাদের, সেই গ্রন্থের মধ্য দিয়ে। আমি একটু খুব স্বল্প সময়ের মধ্যেই বলবো, এই যে গ্রামসির যে চিন্তা ভাবনার সঙ্গে আমরা কিভাবে বা কখন পরিচিত হলাম, গ্রামসি সম্পর্কে পূর্বের যে ভুল ধারণা কিভাবে তৈরি হয়েছিল, কোন কোন তাত্ত্বিক দিকের বিতর্ক গড়ে উঠেছিল এবং তাদের ওই যে আমি স্যারের পরিভাষাকেই চয়ন করে বলবো যে সংশ্লেষণ বলবো না, হ্যাঁ, তাদের বরঞ্চ আমি বলতে পারি তাদের পরিবর্ধনাতে কিভাবে এই গ্রামসির প্রাসঙ্গিকতাকে নতুন ভাবে আমরা পরিচিত হলাম, সেই প্রসঙ্গটিকে একটু জাস্ট উল্লেখ করছি। গ্রামসির সম্পর্কে ভাবনা চিন্তার সঙ্গে আমাদের পরিচয় 1940 সালে, যখন তাঁরই সহযোদ্ধা এবং তার বন্ধুবর তাত্ত্বিক পামিরো তৈলিয়াত্তি তিনি 1940 সালে গ্রামসির কিছু প্রবন্ধ, যদিও তাদের বুঝতেও কিন্তু সময় লেগেছিল, কারণ গ্রামসির ভাবনা চিন্তাকে তারাও প্রথমে কিন্তু যথার্থভাবে অনুধাবন করতে পারেননি, এবং সেটা আমরা পাচ্ছি, আমি একটু পরেই বলবো, যে 1956 সালে যখন 20তম সোভিয়েত রাশিয়ায় পার্টি কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে এবং যার সভাপতিত্ব করছেন এই পামিরো তৈলিয়াত্তি, তিনি তখন অকপটে স্বীকার করছেন এবং তিনি পরপর 3টে থিসিস সেখানে দিচ্ছেন অন গ্রামসি। তো যাই হোক, এই গ্রামসির সম্পর্কে এই যে ভাবনা চিন্তাটা আমরা দেখলাম, তৈলিয়াত্তি তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন ঘটাচ্ছেন, কিন্তু তার মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল যে গ্রামসি বোধহয় কি লেনিনবাদী, গ্রামসি কি স্টালিনপন্থী ইত্যাদি সম্পর্কে একটা বিতর্ক তখন তৈরি হয়েছিল। আমি এই বিতর্কে যাওয়ার আগে একটু বলে দিই, ওই যে সনাতনী মার্ক্সবাদ এবং হচ্ছে যে এই পাশ্চাত্য মার্ক্সবাদ, যেটা স্যার শেষ করলেন, যে বলশেবিক বিপ্লব ঘটে গেল, তখন মার্ক্সীয় চিন্তক তথা তত্ত্বকাররা একটা গভীর ভাবনা চিন্তাতে নিমজ্জিত হলেন। কি ভাবনা চিন্তা? যে পূবের এরকম একটি অনগ্রসর দেশে বিপ্লব হলো, যেখানে মার্ক্স তিনি তার জীবৎকালে, এঙ্গেলস তার জীবৎকালে বহুবার আশা করছেন যে সমস্ত রকম হচ্ছে যে পশ্চিমা ইউরোপের বস্তুগত বা হচ্ছে বিষয়গত পরিস্থিতি বা অবস্থান থাকা সত্ত্বেও বিপ্লব হলো না, কিন্তু পূবের এরকম একটি কৃষি প্রধান, এরকম একটি অনগ্রসর রাষ্ট্রে কিভাবে বিপ্লব সম্ভব হলো? তাহলে পাশ্চাত্যে কেন বিপ্লব হলো না? এইটা ছিল মূল অনুসন্ধানের বিষয়। যে প্রশ্নটিকে উপজীব্য করে মার্ক্সের, তরুণ মার্ক্সের, যদি এই তরুণ মার্ক্স কথাটা এসেছে অনেক পরে, যখন আমরা আলথুজার এবং এথিয়া বলিভার, লুইস আলথুজার এবং এথিয়া বলিভারের যে রিডিং ক্যাপিটাল 1970, এই গ্রন্থটির মধ্য দিয়ে আমরা পাই বা পরিচিত হই। আলথুজার তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, ইয়াং মার্ক্স। তো এই তরুণ মার্ক্সের এই যে বিভাজন এবং ম্যাচিওর মার্ক্স, এইটা 1848 সালে যখন দ্য ম্যানিফেস্টো অফ দি কমিউনিস্ট পার্টি প্রকাশিত হয়, এই সময়কালটাকে একটা নির্ধারক সময়কাল হিসাবে গণ্য করা হয়।
কারণ তার মার্ক্সের আগের যে রচনাগুলো, বিশেষ করে 1800, আমি খুব বেশি আগে যাচ্ছি না, 1844 সাল থেকে শুরু করছি, যে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল যে ম্যানাস্ক্রিপ্ট, যেটাকে আমরা জানি প্যারিস ম্যানাস্ক্রিপ্ট, বা বাংলায় যেটাকে বলি প্যারি পাণ্ডুলিপি, এবং 45 সালের জিউস কোয়েশ্চেন, 1946 সালের যে জার্মান ইডিওলজি, এবং 45 সালের আরেকটা যে থিসিস অন ফায়ারবার্গ, এবং তারপরে হচ্ছে যে কমিউনিস্ট ম্যানিফেস্টো। এখানে এই যে সমাজ, সংস্কৃতি, ইতিহাস, দর্শন, কাঠামো, সমাজ ব্যবস্থার বিন্যস্ত রূপ ইত্যাদি সম্পর্কিত যে ভাবনা চিন্তার প্রকাশ, এটা আমরা পাই। ফলে এই জায়গাগুলো সম্পর্কে, মানে এই বিষয়াবলীগুলো সম্পর্কে নতুনভাবে আবার ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা অনুধাবন করে কিছু কিছু মার্ক্সিয়ান তাত্ত্বিক। তাদের মধ্যে অগ্রগণ্য হলেন কার্ল স্পট এবং আমাদের হিস্টরি অ্যান্ড ক্লাস কনসাসনেসের রচয়িতা গের্গি লুকাচ। এই লুকাচের যে হিস্টরি অ্যান্ড ক্লাস কনসাসনেস, কার্ল পর্সের কথাটা একটু পরে বলছি, যদিও দুজনারই গ্রন্থটির ইংরেজি সংস্করণ আমরা পাচ্ছি 1923 সালে, যদিও এটা আমরা আমাদের এখানে বিশেষ করে আমাদের এই এশীয় অঞ্চলে এই গ্রন্থটি 1956 সালের আগে আমরা কেউ পাইনি। তো যাই হোক, এখন এই দুটি গ্রন্থ ভাবায় মূলত মার্ক্সের দুটি ধারণাকে প্রধান প্রতিপাদ্য বিষয় হিসাবে বিবেচনা করা সাপেক্ষে। একটি হচ্ছে তার অ্যালিয়েনেশন সম্পর্কিত ব্যাখ্যা, যেটা আমি একটু আগেই বললাম, বিশেষ করে যে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল যে ম্যানাস্ক্রিপ্ট গ্রন্থটা এক্ষেত্রে সর্বাধিক অগ্রগণ্য, এবং কমোডিটি ক্রিটিসিজমের ধারণা, যেটা মার্ক্স অনেক পরে কিন্তু ব্যবহার করছেন তার দ্য ক্যাপিটাল গ্রন্থে, যেটা 1867 সালে, এবং তার যখন ফার্স্ট ভলিউম, সেখানে তার ফার্স্ট চ্যাপ্টারই রাখছেন দ্য কমোডিটি চ্যাপ্টারটার নাম। এই অধ্যায়ে তিনি যে দুটি ধারণা দিয়েছিলেন দুটি গ্রন্থে, এই দুটি ধারণাকে ব্যবহার করে তারা দেখাচ্ছেন, বিশেষ করে লুকাচ ফার্স্টে একটি নতুন ধারণা দিলেন, সেই ধারণাটাকে বলা হয় রেইফিকেশন। এটার ভালো বাংলা মানে কি হয় আমি জানি না, তবে যতটুকু মানে বোঝাতে পারি সেটা যে বিমূর্তায়ন বা বিমূর্ত বস্তুগতকরণ অথবা পুনরূপায়ন, এইরকম একটা। তো রেইফিকেশনের ধারণাটা কি ছিল আমি খুব স্বল্প সময়ের জন্য, মানে খুব অল্পভাবে তোমাদের বলছি মূল বিষয়টা। স্যার বললেন যে উৎপাদন সম্পর্ক তথা উৎপাদন যেটা প্রক্রিয়ার একটি অংশ, এই উৎপাদন প্রক্রিয়ার মধ্যে ব্যক্তি, বিশেষ করে হচ্ছে যে ব্যক্তি বলতে তারা বোঝাচ্ছেন যে যারা প্রোডাকশনের সাথে কিন্তু সংযুক্ত। তাহলে এই যে ব্যক্তি, সামাজিক ব্যক্তি, তাদের শ্রম, উৎপাদিত বস্তু, বাজারজাত মূল্য, এবং এই যে উৎপাদিত পণ্য এবং বাজারজাত মূল্য, এই উভয়ের সাপেক্ষে কিভাবে ব্যক্তি সামাজিক সম্পর্ক থেকে তথা সেটার নিজের ব্যক্তিগত চেতনা থেকে কিভাবে বিযুক্ত হচ্ছে, এই সম্পর্কিত ভাবনা চিন্তাটাকেই আবার তারা নতুন ভাবে মূল্যায়ন করছে, যেটাকে বলা হচ্ছে রেইফিকেশন। যে কারণেই আমি বললাম এটাকে কেউ কেউ বাংলা করে যে পুনরূপায়ন হিসাবে। ফলে এই যে রেইফিকেশন সম্পর্কিত এই ধারণাটা লুকাচ বললেন যে এই যে সামাজিক সম্পর্কর এই যে চেতনাগত যে আত্মবিযুক্তি, এই বিযুক্তিটাকে তাহলে আমরা সংশোধন করব কিভাবে, যেটা বুর্জোয়া সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, যেটার মধ্য দিয়ে তারা কিন্তু আধিপত্যবাদকে কায়েম করতে চায়। যে কারণে কিন্তু এই পশ্চিমা দেশের যে সংস্কৃতিগত নির্মাণ, সেটা এমনই একটি চেতনাকে বা প্রাধান্য দিচ্ছে, যে চেতনাটা আমাদের কিন্তু ওই শ্রেণী চেতনাকে দমন করতে সহায়ক বা সক্ষম হচ্ছে।
তাই সেই কারণে আমাদেরকে কিন্তু শ্রমিকদের নতুন ভাবে এমন একটি সাংস্কৃতিক আদর্শগত আধিপত্যকে নির্মাণ করতে হবে যেটা আমাদেরকে সৃজন বা সৃজিত করবে ওই নতুন ধরনের একটি বিকল্প চেতনা। তবেই কিন্তু আমাদের এই সমাজ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আমরা অন্বেষণ করতে পারব, নচেত কিন্তু আমরা আবার বিফলে যাব। আর কাল পর তিনি এই লুকাচের যে ভাবনা চিন্তাটাকেও তিনি বলছেন ঠিক আছে এটা মানা যায়, কিন্তু মানা গেলেও একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে, সেটা হচ্ছে এই যে চেতনার কথাটা যেটা আপনি বলছেন, সেই চেতনাটা কিন্তু রাষ্ট্র অত্যন্ত সুকৌশলে ব্যবহার করে। ফলে আমরা যদি উপরিকাঠামোর একটি উপাদান হিসাবে আমাদের মতাদর্শগত চেতনাকে আশ্রয় বা প্রশ্রয় দিই, তা সত্ত্বেও আমাদের এটাও কিন্তু ভাবতে হবে যে আমাদের এই চেতনাটাকে কিন্তু সামনের দিকে আমাদেরকে এগিয়ে দিতে সক্ষম বা সহায়ক হচ্ছে রাষ্ট্রীয় প্রাধিকার। তাই এই রাষ্ট্রীয় প্রাধিকারকে আমাদের মান্যতা দিলে কিন্তু হবে না। এবং যে কারণে তিনি বলছেন যে চেতনাগত আত্মোপলব্ধির সাপেক্ষে নতুন কোন বৈপ্লবিক রণকৌশলের অনুধাবন বা অন্বেষণ, শুধু তাই নয়, আমাদের কিন্তু এই রাষ্ট্রীয় প্রাধিকারের একটি বিকল্প অনুষঙ্গ হিসাবে আমাদের আইন, আমাদের কাঠামোগত বিন্যাস, এগুলোরও সামগ্রিক বা আমূল পরিবর্তন বা রূপায়ণের বা রূপান্তর সাধনের জন্য প্রয়োজন হচ্ছে বিপ্লব। এবং যে বিপ্লবটা কিন্তু সাংস্কৃতিক হবে এবং যে বিপ্লবটা হবে রাষ্ট্রীয় বিপ্লব, প্রত্যক্ষ সংগ্রাম। এই দুটো জায়গারই কিন্তু সংশোধন করছে গ্রামসি। যদিও আমরা মানে আরেকটা বিষয় একটু বলি, আমি যেটা আবার একটু পরে বলবো গ্রামসি সম্পর্কিত ভাবনার পর, যে গ্রামসির ভাবনার প্রাসঙ্গিকতাকে আমরা কিভাবে ফিরে পেতে পারি। তখন আমরা এই 1923 সালে জার্মানিতে প্রতিষ্ঠিত হয় যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল নামে আমরা যেটাকে সংক্ষেপে জানি। হ্যাঁ, এই ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের কয়েকজন তাত্ত্বিক, যেমন হচ্ছেন যে থিওডর অ্যাডর্নো এবং ম্যাক্স হোর্খাইমার, তাদের যে কালচার ইটসেলফ অ্যান ইন্ডাস্ট্রি, এই কালচার ইটসেলফ অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এই সম্পর্কিত একটি ভাবনা। আমি বলবো হার্বার্ট মার্কিউসের যে ফলস নিডস সম্পর্কিত ধারণা এবং ইউরগেন হ্যাবেরমাসের যে পাবলিক স্পেয়ার, কমিউনিকেশন এবং ল্যাঙ্গুয়েজের আশ্রয়ে কিভাবে এই আধিপত্য বা সাংস্কৃতিক যে আধিপত্যবাদ, এই সাংস্কৃতিক আধিপত্যবাদের তারা একটা বিকল্প পথের নির্দেশনা দিচ্ছেন, যার সাপেক্ষে আমি শেষে আসব একদম এই 2023-এর ডিসেম্বর এবং 2024-এর জানুয়ারিতে আমরা যে সকল আমাদের বিষয়ে বা সাংস্কৃতিক কালচারাল স্টাডিজের সঙ্গে যারা যুক্ত তারা জানবেন যে শ্লোমো জাইজেক বলে একজন প্রখ্যাত আমেরিকান মার্কসিস্ট স্কলার, তিনি এখন একটি নতুন ধারণা দিচ্ছেন যে সেটা হচ্ছে ক্যান্সেল কালচার। এই ক্যান্সেল কালচার পর্যন্ত কিন্তু হচ্ছে আমাদের এই গ্রামসির যে চিন্তা ভাবনার সজীবতাকে আমরা আজ পর্যন্ত তাহলে আমরা বলতে পারি যে উপলব্ধি করছি এবং বারে বারে তার ভাবনা চিন্তার সজীবতা কিন্তু ফিরে আসছে। সেটা সাবলটান স্টাডিজের চর্চার মধ্য দিয়ে হোক, অথবা কালচারাল স্টাডিজের ঘরানার মধ্য দিয়ে হোক, অথবা মানে আমরা যখন এই ডিফেন্স স্টাডিজেও চর্চা করছি যে বিপ্লবের রণনীতি সম্পর্কে যে স্ট্র্যাটেজিক রিলেশন বা স্ট্র্যাটেজিক যে সমস্ত স্টাডি সেন্টারগুলো রয়েছে, সেখানেও কিন্তু আমাদের আজকে চর্চার মধ্যে আসেন গ্রামসি। ফলত গ্রামসির দৈহিক উপস্থিতি না থাকলেও তার চিন্তার সজীবতাকে, যেটা সেই ফ্যাসিস্ট সরকার চেয়েছিলেন, তারা কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত পারেননি। বরঞ্চ বলা যায় যে যে কোনো ধরনের কর্তৃত্ববাদী বা একনায়কত্ববাদী যে ভাবনা চিন্তার বিরুদ্ধে একটি বিকল্প প্রতিরোধ হিসাবে কিন্তু বারে বারে ফিরে আসছে গ্রামসির প্রাসঙ্গিকতা। তো যাই হোক, এখন এই গ্রামসির এই আধিপত্যবাদ বিষয়টা কি? গ্রামসির তার আগে একটু ওই যে বললাম যে গ্রামসি সম্পর্কিত ভাবনা চিন্তার সূত্রপাতটা কিভাবে হলো। 1940 সালে পামিলো তৈরিয়াত্রী, তিনি যখন পিসিআই বা দ্য ইটালিয়ান যে কমিউনিস্ট পার্টি, এই সম্মেলনে তিনি প্রথম গ্রামসি সম্পর্কিত ভাবনা চিন্তার একটু সন্ধান আমাদের দিলেন, যেটা
1956 সালে আমি একটু আগেও বললাম সোভিয়েত রাশিয়াতে 63তম যে কংগ্রেস, সেই কংগ্রেসে তার সম্পাদনাতেই তিনি 3টে থিসিস প্রদান করলেন এবং যেটা ক্যালিগারিতে অনুষ্ঠিত হয় 1958 সালের যে সম্মেলন, এবং এটা সম্পূর্ণ তো গ্রামসির ভাবনা চিন্তা কেন্দ্রিক সম্মেলন। সেই ক্যালিগারির এই সম্মেলনে আমরা গ্রামসির ভাবনা চিন্তা সম্পর্কের একটি আনুষ্ঠানিক প্রকাশ আমরা প্রথম পেলাম বা উপলব্ধি করলাম। এবং যে ফ্যাসিস্ট সরকার চেয়েছিল যে তার মৃত্যুর একদিন পর পর্যন্ত তার দেহটিকে ছাড়েনি সুনিশ্চিত করবার জন্য সে সত্যি মারা গেছে কিনা, 27 এপ্রিল 1937 সালে তিনি যখন যক্ষায় মারা যান, তো এই ভেরোনেতে তাকে সমাধিস্থ করবার জন্য তাকে একদিন পর্যন্ত তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। এমনকি তার এই মৃত্যুর সময়ও কাউকেই কাছে আসতে দেওয়া হয়নি, শুধুমাত্র পরিবারের 2জন সদস্যকে ছাড়া। যাক, আমি তাদের আর এখন ওই দিকে যাচ্ছি না। তো এখন এইটা কেন বললাম না, কারণ হচ্ছে এই গ্রামসি সম্পর্কিত তাহলে ভাবনা চিন্তার আমরা প্রথম এই প্রকাশ দেখছি সেই 1958 সালে আবার এই গ্রামসি সম্পর্কের যে ভাবনা, গ্রামসি সম্পর্কে যে তার প্রাণবন্ত যে ভাবনা চিন্তার যে খোরাক, এটা আমরা প্রথম শরীক করছি। এবং 1967 সালে ওই গ্রামসি সম্পর্কে যে ভাবনা চিন্তার বিষয়ে আবার একটি কনফারেন্স হলো এবং তারই সহযোদ্ধা ছিলেন যিনি, তার নাম হচ্ছে এরনেস্তো রাগিওনিও। তিনি বিস্তৃত আলোচনা করলেন গ্রামসির প্রাসঙ্গিকতাকে কেন্দ্র করে। এবং যে গ্রামসি তৎকালীন, এখানেও কিন্তু গ্রামসি সম্পর্কে প্রাথমিক একটা ভুল ধারণা ছিল, কারণ তার সহযোদ্ধা হওয়া সত্ত্বেও তারা কিন্তু গ্রামসিকে একটা ওই দাগিয়ে দেওয়ার প্রবণতা, আমি খুব লুসিড ল্যাঙ্গুয়েজই বলছি কারণ এটা আমার মনে হয় এটা কি হলেও কিন্তু এটা খুব জোরালো একটি শব্দ। কারণ গ্রামসিকে এই যে স্টালিনপন্থী, গ্রামসিকে এক মানবতাবাদী, গ্রামসিকে ইতিহাস কেন্দ্রিক ভাবনা চিন্তার শরীর হিসাবে প্রতিপন্ন করবার প্রচেষ্টাটা ইতালি, ফ্রান্স, যে কারণে কিন্তু ব্রিটেন গ্রামসি সম্পর্কে ভাবনা চিন্তার দিকে কোনো আগ্রহই দেখাচ্ছে না। তারা শুনছে গ্রামসি সম্পর্কে ভাবনা চিন্তার প্রকাশ সম্পর্কে, কিন্তু গ্রামসি সম্পর্কে ভাবনা চিন্তার কোনো প্রাধান্য তারা দিতে চাইছে না। এই মতো পরিস্থিতিতে শুধুমাত্র যে ক্রোচে এবং ল্যাব্রিওলা দার্শনিক প্রভাবে প্রভাবিত হয়েই যে গ্রামসিকে আবার হেগেলপন্থী হিসাবে একটা চিহ্নিত করার যে প্রবণতা, যেটা ব্রিটেন অত্যন্ত খুব সুকৌশলে বা সুচতুরভাবে করেছিল, তারও প্রতি একটা উন্নাসিকতা দেখা যায়। গ্রামসির এই মতো প্রেক্ষাপট বা পরিস্থিতিতেই যখন 1957-তে লুই মার্কসের সম্পাদনায় প্রকাশিত হচ্ছে দ্য মডার্ন প্রিন্স অ্যান্ড আদার রাইটিংস, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কার্ল মার্জানির, যিনি গ্রামসি সম্পর্কিত ভাবনা চিন্তার যাতে সঠিক মূল্যায়ন হয়, এই 2জন ইতিহাসবিদ তথা মার্ক্সীয় পণ্ডিত তারা উদ্যোগ নিয়েছিলেন এবং তাদেরই উদ্যোগে এই 2টি গ্রন্থ 2 প্রান্তে প্রকাশিত হলো। এবং দ্য ওপেন মার্কসিজম অফ অ্যান্টোনিও গ্রামসি তিনি প্রকাশ করলেন। গ্রামসির সম্পর্কে ভাবনা চিন্তার সঠিক মূল্যায়নের প্রচেষ্টার আরো কয়েকজন ঐতিহাসিক মার্ক্সবাদী তাত্ত্বিক সামিল হলেন। তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন পেরি অ্যান্ডারসন, এরিক হবসবম এবং রজার সাইমন। এই 3জন পণ্ডিত তারা গ্রামসি সম্পর্কে সঠিক মূল্যায়নের জন্য 1970-এর বেশ কিছুটা পরে 1970 তথা 70-এর দশকের গোড়া থেকে আমরা বলবো যে তারা অত্যন্ত সক্রিয় হলেন। এবং এই গ্রামসি সম্পর্কে যে ভাবনা চিন্তা, এই যে বললাম
যে গ্রামসিকে বিভিন্নভাবে চিহ্নিত করবার যে প্রবণতা, মানবতাবাদী, তিনি হেগেলপন্থী, স্টালিনপন্থী, তিনি লেনিনের বিপ্লবের বা বিপ্লব সম্পর্কিত ধ্যান ধারণার দ্বারা গভীরভাবে অনুরক্ত ইত্যাদি সম্পর্কিত যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার বিপ্রতীকে একটি দার্শনিক ধারারও গোড়াপত্তন হয়। এই মানবতামুখী, গণতান্ত্রিক, চেতনা সমৃদ্ধ যে সমাজতান্ত্রিক যে ভাবনা চিন্তা, সেই সমাজতান্ত্রিক ভাবনা চিন্তার বিপরীতে স্ট্রাকচারালিজম, কাঠামো, সমাজ, সংস্কৃতি, ইতিহাস, দর্শন সবকিছুই হচ্ছে, বিশেষ করে আলথুজার ঘোষণাই করলেন যে সবকিছুই হচ্ছে কাঠামোগত বিন্যাসের ফল, কারণ কাঠামোর দ্বারাই সেগুলো নির্ধারিত। অর্থাৎ দেখো, এখানে কিন্তু আবার একটা বিচ্যুতি, যে ওই যে বললাম যে সনাতনী মার্ক্সবাদ, যেখানে হচ্ছে যে তত্ত্ব এবং কর্ম তথা বিপ্লব, এবং যেখানে হচ্ছে শ্রেণী চেতনা, যেখানে হচ্ছে একটি নির্ধারণবাদের প্রাধান্য, তার এই জায়গাটাতে কিন্তু আসছে আবার একটি পরিবর্তন। ফলত এই কাঠামো জাত যে নির্ধারণ বা শুধুমাত্র অর্থনীতি নয়, তারা বললেন তো এই কাঠামোবাদী যে দর্শন বা যেটাকে অবয়ববাদী বলা হয়, স্ট্রাকচারালিজম, এবং তার বিপরীতে হচ্ছে, এবং এখানে আরেকটা কথা বলি যে প্রিয়াহানো কর্তৃক রচিত আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ, যে 1967 থেকে 75 মোট 5টি খণ্ডে প্রকাশিত হয়েছিল, দ্য হিস্ট্রি অফ এশিয়া। এটা হচ্ছে প্রথম গ্রামসিকের ভাবনা চিন্তার একটি নতুনতর মূল্যায়ন প্রচেষ্টা। আর গ্রামসির যে থিওরি সম্পর্কে, অ্যান্টোনিও গ্রামসি দ্য লাইফ অফ রেভলিউশনারি, এটা থিওরি নামক এক তাত্ত্বিক, তিনি ইংলিশ ভার্সনে যেটা আমরা পাই 1973 সালে, এই এবং ইতালি ভাষায় বেরিয়েছিল 1966 সালে। এই গ্রন্থটি একটি অমূল্য স্বাক্ষরবাহী গ্রন্থ এবং গ্রামসি সম্পর্কে একটি নতুন ভাবনাধারার আমরা দেখি। 1960 সালে আমি ছাত্রদের, আমি জানি আমার সামনে অনেকেই বিদগ্ধ অধ্যাপক অধ্যাপিকাগণ উপস্থিত আছেন, আমি তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, আপনারা সবই জানেন, কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে আমি কিছু কিছু গ্রন্থ বলছি, এবং এই সম্পর্কিত বিষয়েও যদি কোনো তথ্যের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। 1960 সালে প্রকাশিত জি.এ. উইলিয়ামসের যে গ্রামসির কনসেপ্ট অফ হেজেমনিয়া, 1967 সালে জেল ক্যামেটের অ্যান্টোনিও গ্রামসি অ্যান্ড দি অরিজিনস অফ ইটালিয়ান কমিউনিজম, 1968 সালে জন মেরিংটনের দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইন গ্রামসিজ মার্কসিজম, এবং 1971 সালের আমি যে বললাম যে হোড এবং স্মিথের দ্য সিলেকশন ফ্রম প্রিজার্ভড নোটবুকস অফ অ্যান্টোনিও গ্রামসি, এই কয়েকটি গ্রন্থের কথা। এবং এই যে বললাম যে স্ট্রাকচারালিজম, এবং এই স্ট্রাকচারালিজমের যার অন্যতম ভাবনার খোরাক ছিল যে ফ্রয়েডের অবচেতন মন সম্পর্কিত ভাবনা এবং লেভি স্ট্রাউসের যে নৃতত্ত্বের ভাবনা চিন্তা, তারই একটি পরিণাম স্বরূপ আমরা পাই লুই আলথুজারের এই অবয়ববাদী সম্পর্কিত ভাবনা চিন্তা। এবং 1968 সালে চেকোস্লোভাকিয়ায় যখন ইউএসএসআর হস্তক্ষেপ করল, এই ঘটনাটা আবার গ্রামসি সম্পর্কিত ভাবনা চিন্তার একটি নতুনতর খোরাকে পরিণত হলো। কারণ এই ঘটনাটার প্রেক্ষাপটে পশ্চিম ইউরোপে মার্ক্সবাদকে নিয়ে যে বা মার্ক্সবাদকে যে একটা মানবতাবাদী, একটি গণতান্ত্রিক অভিমুখী ভাবনা চিন্তার প্রক্ষেপণ হিসাবে ভাবনার রসদ সঞ্চার করলো কয়েকজন তাত্ত্বিক, এবং যে ভাবনার তারা প্রাথমিক সূত্রপাত হিসাবে গ্রামসিকে ব্যবহার করছেন। গ্রামসির আমি বলছি একটু পরেই যে বুদ্ধিজীবী সম্পর্কিত ভাবনা চিন্তা, গ্রামসির বৈপ্লবিক রণকৌশল সম্পর্কিত ভাবনা চিন্তা ইত্যাদি ধ্যান ধারণাগুলোকে উপজীব্য করে। ফলে এবং 1970-এ আমি বললাম একটু আগেই, যখন রিডিং ক্যাপিটাল যে গ্রন্থটি, এই গ্রন্থটির মধ্য দিয়ে
যে বিপ্লবের এই রণকৌশলকে কেন্দ্র করেও আবার একটা বিতর্ক দানা বাঁধে। এই বিতর্কটা হচ্ছে সোশ্যাল ডেমোক্র্যাট এবং ইউরো কমিউনিজম, এবং ইউরো কমিউনিজমকে ছাড়িয়ে গিয়েও কয়েকজন চিহ্নিত হয়েছিলেন যারা রিভিশনিজমের প্রবক্তা, সেই দার্শনিক তথা ইতিহাসবিদদের ভাবনা চিন্তার মধ্য দিয়ে। এখন রাষ্ট্র, আমরা জানি যে মার্ক্সীয় যে বিখ্যাত রাষ্ট্র সম্পর্কিত ভাবনা চিন্তাটা, এটা হচ্ছে উপরিকাঠামোর অংশ। স্যার বলেছেন যে উৎপাদন প্রক্রিয়ার কথা, যে উৎপাদন প্রক্রিয়ার আমরা জানি যে দুটো দিক, একটা হচ্ছে উৎপাদন শক্তি আর একটা হচ্ছে উৎপাদন সম্পর্ক। এই উৎপাদন শক্তি নির্ধারিত বা নিয়ন্ত্রিত হয় যে অর্থনীতির দ্বারা, আর উৎপাদন সম্পর্কটা হচ্ছে এই ভিত্তিজাত প্রক্রিয়া সাম্পর্কিক ফলের প্রকাশ হচ্ছে এই উৎপাদন সম্পর্ক। ফলত এই উৎপাদন সম্পর্কের মধ্যে যেখানে রাষ্ট্র, আইন, আমলাতন্ত্র, মতাদর্শ, সংস্কৃতি, চিন্তা, চেতনা সমস্ত বিষয়গুলোই সংযুক্ত, এবং যেটা সবসময় যে বিষয়টার দ্বারা নির্ধারিত হয় সেটা হচ্ছে অর্থনীতিটা বা অর্থনৈতিক বা অর্থনীতিজাত যে ভাবনা চিন্তা বা ব্যবস্থাপনার মধ্য দিয়ে এগুলো তৈরি হয়, গড়ে ওঠে এবং পরিবর্তিত। ফলত এই উৎপাদন শক্তির সম্পর্কিত যে বিষয়টা সনাতনী মার্ক্সবাদে গুরুত্ব পেয়েছিল, পাশ্চাত্য মার্ক্সবাদ তথা ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরাও তারা কিন্তু গুরুত্ব দিয়েছিলেন এই উৎপাদন সম্পর্ক কেন্দ্রিক ভাবনা চিন্তা, যার একটি অন্যতম প্রধান খোরাক হচ্ছে রাষ্ট্র। কেন বিপ্লব হলো না? রাষ্ট্র কেন এইরকম একটি সর্বগ্রাসী, একটা সর্ব প্রাধান্যযুক্ত, একটা সর্বত্র বিরাজমান অবস্থায় সে কিভাবে তার প্রাধিকারকে আবার প্রতিষ্ঠা করলো, বা সে তার প্রাধিকারকে কিভাবে একটা উত্তুঙ্গ পর্যায়ে নিয়ে গেল, যেটা চাক্ষুষ করছেন তারা ফ্যাসিবাদ এবং নাৎসিবাদী প্রক্রিয়া তথা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে। এই অনুধাবন প্রচেষ্টাটাই রাষ্ট্র, যেটা সনাতনী মার্ক্সবাদের ভাবনা চিন্তায় প্রশ্রয় বা প্রাধান্য পেয়েছিল, যে রাষ্ট্র হচ্ছে একটা বলপ্রয়োগকারী শক্তি, একটি হিংসাত্মক প্রক্রিয়ার অংশীদার এবং ধনতন্ত্রের স্বার্থ রক্ষাবাহী একটি প্রতিষ্ঠান, যেখানে শ্রমিকদের শ্রেণী স্বার্থটা উপেক্ষিত, যেখানে মুষ্টিমেয় কতিপয় ব্যক্তির স্বার্থটা সুরক্ষিত থাকে। এই ধরনের যে রাষ্ট্রকেন্দ্রিক যে ভাবনা, যেটাকে ওই লুকাচ এবং কালস্কট যেটাকে অনুধাবন করতে পারলেন না সঠিকভাবে, সেটাকে কিন্তু অ্যান্থনি গ্রামসচি তিনি অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই বলছেন যে রাষ্ট্র শুধুমাত্র এই একটি বলপ্রয়োগকারী নেতিবাচক প্রতিষ্ঠান মাত্রই নয়। রাষ্ট্র হচ্ছে কি না, তিনি বলছেন রাষ্ট্র হচ্ছে একদিকে একটি বলপ্রয়োগকারী শক্তির প্রতিরূপ, যেটা হচ্ছে পশু শক্তির প্রকাশ, প্রাধিকারের সঙ্গে সংশ্লিষ্ট, এবং রাষ্ট্রের বিপরীতে যে সমাজ ব্যবস্থা, যে বৃহত্তর সমাজ ব্যবস্থা বা সামাজিক সংগঠন, যেটা হচ্ছে রাষ্ট্র নিরপেক্ষ, যেটা বুর্জুয়া সমাজের বা প্রাধান্যকারী শাসক শ্রেণীর শ্রেণী স্বার্থকে বজায় রাখতে বা তার সুরক্ষা বলয় বা বর্ম হিসাবে কাজ করে, পরীক্ষা হিসাবে, যেটাকে তিনি বলছেন ইন্ট্রান্ট। এইটা হচ্ছে, এই সুরক্ষা বর্মটা হচ্ছে পুরো সমাজ বা নাগরিক সমাজ, সিভিল সোসাইটি। এই সিভিল সোসাইটির দোত্তক হচ্ছে আধিপত্য, যেখান থেকে উৎসারিত হয় এই শাসক শ্রেণীর
শ্রেণী স্বার্থবাহী সম্মতি। কাদের মধ্য থেকে? আপামর সাধারণ জনগণের চেতনা বা চিন্তার মধ্য থেকে, যেটাকে স্বাভাবিকভাবে এবং অনিবার্যভাবে, যেটাকে স্বাভাবিক হিসাবে দেখানো হয়, তার মধ্য থেকে উৎসারিত যে সম্মতি। অর্থাৎ এই পুরো সমাজ সে কিন্তু হচ্ছে এই পশু শক্তির কোনো প্রকাশ নয়। এই পুরো সমাজ হচ্ছে বরঞ্চ এমন একটি সম্মতিসূচক আধিপত্যের জায়গা, যেখান থেকে ওই শাসক শ্রেণী তার শ্রেণী স্বার্থকে সুরক্ষিত করতে পারে, এমনকি তার বিপদের সময়। এই জায়গাটিকে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করার পরে যেটা বোঝালেন এবং যেটাকে তিনি ব্যবহার করেছিলেন তার মডার্ন প্রিন্সে, যে রাষ্ট্র, এই মেকিয়াভেলির যে ধারণা, হ্যাঁ, যে শক্তিশালী পশুর সঙ্গে তিনি যখন মানুষের তুলনা করছেন, মানব প্রবৃত্তিকে, মেকিয়াভেলি যে ধারণাটিকে ব্যবহার করেছিলেন, তিনি ঠিক এই ধারণাটিকে আধিপত্যবাদের ক্ষেত্রে বা রাষ্ট্র সম্পর্কিত তার যখন ব্যাখ্যা বিশ্লেষণে এলেন, তিনি এই রাষ্ট্র এবং পুরো সমাজের সম্পর্কের ক্ষেত্রে তিনি ব্যবহার করলেন। তো গ্রামসি তিনি এই জায়গাটিতেই এলেন যে কেন ওই পূবে বিপ্লব হলো, কেন পশ্চিমে বিপ্লব হলো না। তিনি বললেন যে পূবের বিপ্লবটা হচ্ছে সরাসরি বিপ্লব। কার সঙ্গে? কার? রাষ্ট্র বনাম সাধারণ মানুষ। এই বিপ্লব প্রসঙ্গেই তিনি কিন্তু পূব এবং পশ্চিমের মধ্যে পার্থক্য করছেন। কারণ পূবে যথাযথভাবে সিভিল সোসাইটি বা এই যে রাষ্ট্রের পরীক্ষা রূপীয় যে সিভিল সোসাইটি, সেই সিভিল সোসাইটির বিকাশটা কিন্তু যথাযথভাবে হয়নি এবং সেটা অপরিণত অবস্থায় রয়েছে। ঠিক এই শব্দই তিনি ব্যবহার করছেন। যে কারণে পূবের বিপ্লবটা হচ্ছে একটা সরাসরি রাষ্ট্রের প্রতি বিপ্লব। ওখানে মাঝের কিন্তু কোনো স্তর নেই। রাষ্ট্র নিরপেক্ষ, শ্রেণী স্বার্থ কেন্দ্রিক বা তার স্বার্থকে রক্ষা করবে এই রকম পরিত্রাণকারী কোনো স্তর নেই, বা থাকলেও সেটা হচ্ছে খুবই অপরিণত অবস্থায় রয়েছে। আর পশ্চিমে কিন্তু বিপ্লব করতে হলে সেই বিপ্লবের পরিস্থিতিটা হচ্ছে অন্যরকম হবে, যেটাকে তিনি এই বিপ্লবের রণকৌশলকে দুটো ভাগে তিনি চিহ্নিত করলেন। একটি হচ্ছে ওয়ার অফ পজিশন, আর একটা হচ্ছে ওয়ার অফ ম্যানিফেস্টো বা ওয়ার অফ মুভমেন্ট। এইটা হচ্ছে যেটাকে বাংলায় বলছি যে চলিষ্ণু সংগ্রাম বা সরাসরি আক্রমণ, আরেকটা হচ্ছে অবস্থায়ী যুদ্ধ। এই পশ্চিমে বিপ্লবটা কিন্তু ওইভাবে তাৎক্ষণিক বা তৎক্ষণাৎ হবে না, বিপ্লবটা হবে দীর্ঘস্থায়ী। তাই যে কারণে এই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে দুটি শ্রেণীকে। এই শ্রেণী প্রসঙ্গে তিনি আসছেন বুদ্ধিজীবীর প্রসঙ্গে, যেখানে তিনি ভাগ করছেন একটা ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়াল আর একটা হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল। সনাতনী বা ঐতিহ্যগত যারা বুদ্ধিজীবী, তারা নিজেদেরকে সবসময় আদর্শের জায়গায় রেখে শ্রেণী নিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ হিসাবে প্রতিপন্ন করে, কিন্তু তারা প্রকারান্তরে বিদ্যমান শাসক শ্রেণীর সপেক্ষে তারা তাদের নিজস্ব ভাবনা চিন্তার উদ্গীরণ ঘটায়। ঠিক এটাই বলছেন গ্রামসি। তাই যে কারণে গ্রামসি কিন্তু এই ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালদের, যার মধ্যে এই আমরাও আছি শিক্ষকরা এবং আমাদের দার্শনিক, সাহিত্যিক, প্রবন্ধকার, পুরোহিত বা হচ্ছেন যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের যারা দণ্ডমুণ্ডের কর্তা বা বিধানকারী, প্রত্যেকেই আছে। গ্রামসি কিন্তু ওই যে সিভিল সোসাইটির যে পরিসর, সেই পরিসরে যেভাবে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক
যে ক্ষেত্রগুলোকে, অর্থাৎ রাষ্ট্র নিরপেক্ষ সামাজিক যে সমস্ত যে প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করলেন, এবং এই সমাজের অগ্রগতি বিধানে যে সমস্ত ব্যক্তিবর্গের ভূমিকাটা মুখ্য হিসাবে প্রতিপন্ন হয়, বা যারা সমাজের অগ্রগণ্য মুখ হিসাবে পরিচিত হয় বা সুযোগ থাকে, তাদেরকেই তিনি বলছেন এরা সব কিন্তু হচ্ছেন এই ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস পার্ট। আর এই অর্গানিক যারা ইন্টেলেকচুয়াল, তারা কিন্তু এইরকম ভাবে কোনো একটা চলমান কোনো একটা বা তথাকথিত যে পুঁথিবিদ্যা বা তথাকথিত যে কোনো একটা সংগঠনের সঙ্গে অন্বিষ্ট হয়ে যে থাকা, বা তার থেকে যে বিজড়িত অবস্থাতে তাদের যে প্রকাশনা, তিনি কিন্তু এইভাবে বলছেন না। তিনি বলছেন যে এই অর্গানিক বুদ্ধিজীবীরা যারা বা জৈবিক, তারা হচ্ছেন যে কোনো গোষ্ঠী বা কোনো শ্রেণীর মধ্য থেকে তাদের শ্রেণীগত স্বার্থকে সুরক্ষিত করবার উদ্দেশ্য নিয়েই স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে শ্রেণী চেতনাকে অনুপ্রবিষ্টকরণের দায়িত্বটাকে যারা স্বতঃস্ফূর্তভাবে, বারবার বলছি, স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন বা নেন, তারাই কিন্তু হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল। এবং তাদের ভূমিকাটা কিন্তু সমাজের এই পরিবর্তন আনয়নের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তারাই কিন্তু এই সাধারণ মানুষকে সচেতন করবে। তারা কিন্তু এই ট্র্যাডিশনাল বুদ্ধিজীবীদের মতন তারা ওই শাসক শ্রেণীর পৃষ্ঠপোষকতা যেমন করবে না, গণমাধ্যমকে ব্যবহার করে বা অন্যান্য সামাজিক ব্যবহার নিয়ন্ত্রণকারী কোনো মাধ্যমকে ব্যবহার করে জীবনযাপন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করবেন না, বা যেটা স্যার তার বক্তৃতায় বলেছেন যে মস্তিষ্কের প্রক্ষালন ঘটাতে সক্ষম বা সমর্থ হবে না, বরঞ্চ সঠিক পথের যে সঠিক পথটা হচ্ছে বিকল্প পথ, যে বিদ্যমান বা প্রচলিত যে কাঠামো বা ছক, সেই ছক ভাঙার খেলা, এইটা কিন্তু দেখাতে সক্ষম বা সমর্থ হবে এই অর্গানিক ইন্টেলেকচুয়ালসরা। ফলে তাদের ভূমিকাটাকেই কিন্তু গ্রামসি যথেষ্ট গুরুত্ব প্রদান করেছেন, এবং তিনি তাদের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন, যে কারণ তাদেরকে সামনের দিকে এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু একটি বিকল্প ভাবনা চিন্তা শরীর আমরা কি হয়েছিল। এখন এই যারা বেরিয়ে যাবে, বেরিয়ে যাও তো, তাড়াতাড়ি বেরিয়ে যাও। কোথায় ট্রেন? 3:40 না? 3:40 না? সবাই চলে যাবে। যারা যেতে চাও বেরিয়ে যাও, তাড়াতাড়ি, সময় নষ্ট করবে না। বাড়ি যা, দিয়ে মন্দির মসজিদে ঢোকো। এই আর কেউ যাবে? আর কেউ যাবে? এই কাউকে আটকেও না, কাউকে আটকেও না। অসুস্থ আর কে যাবে? যাও 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 মা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি সময় শুরু করে 5 জন শুনবো। যাও দৌড়ে যাও মা, এই করো না, গিয়ে মন্দির মসজিদে ঢুকে পুজো করতে যাও। তো যেটা বলছিলাম, এই বুদ্ধিজীবীদের, বিশেষ করে এই জৈবিক বুদ্ধিজীবীদের সমাজের একটি বিকল্প পথের সন্ধান দেবার জন্য তিনি যথেষ্ট গুরুত্ব বা প্রাধান্য তিনি দিয়েছেন, এবং সেটা বারে বারেই তিনি স্বীকার করেছেন। তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে আরো সজীব থাকতে হবে, তবে কিন্তু সমাজের এই পরিবর্তনশীলতার মধ্য দিয়ে সামাজিক প্রাণবন্ততাকে আমরা অনুধাবন করতে সক্ষম বা আমরা উপলব্ধি করতে সমর্থ হব। এই গ্রামসির এই বুদ্ধিজীবীর সম্পর্কিত ভাবনা চিন্তা প্রেক্ষাপটই তিনি একটু আগেই আমি যেটা বললাম
যে বিপ্লব সম্পর্কে, তাহলে বিপ্লবের প্রকৃতিটা কেমন হবে, এই প্রশ্নেই তিনি কিন্তু এই রণকৌশলগতভাবে দুটি অবস্থানের কথা বললেন। একটা হচ্ছে ওয়ার অফ পজিশন এবং আরেকটি হচ্ছে ওয়ার অফ ম্যানিফেস্টো। তো এই বিপ্লবের এই রণনীতি বা রণকৌশলকে কেন্দ্র করেও আবার পাশ্চাত্যে গ্রামসিকে কেন্দ্র করে তিনটি বিতর্ক দাঁড়ানো। একটা হচ্ছে আমি একটু আগেই বললাম, সোশ্যাল ডেমোক্র্যাটদের মধ্যে একটা ধারণা। তারা বলছেন তাহলে কি গ্রামসি সম্পূর্ণভাবে রাষ্ট্রের যে হিংসা, রাষ্ট্রের যে পশু শক্তি, এটাকে কি তিনি একবারেই অস্বীকার বা উপেক্ষা করছেন? যদিও পরবর্তীকালে টেরি অ্যান্ডারসন এবং এরিক হবসবম এনারা দেখিয়েছেন সেটা, যে না, আমরা যদি তার কারাগারের বিভিন্ন প্রবন্ধাবলীকে ভালো করে পড়ি, একটু আগে আমি যে সমস্ত কয়েকটি গ্রন্থের নাম বললাম, তারা সেই গ্রন্থগুলোকে উল্লেখ করে দেখিয়েছে যে গ্রামসি কিন্তু কখনোই সেটাকে বলছেন না যে রাষ্ট্র হিংসা নিরপেক্ষ, এই ধরনের কথা কিন্তু বলছেন না। তিনি বলছেন রাষ্ট্রের হিংসা থাকবে, রাষ্ট্রের দমন নীতি থাকবে, কিন্তু রাষ্ট্র বা বিশেষ করে এই ধনতান্ত্রিক যে রাষ্ট্র, এই বুর্জুয়া শ্রেণীর যারা তার প্রতিভূ, সেই বুর্জুয়া শ্রেণী কিন্তু সে পুরো সমাজকেই তার ঢাল হিসাবে ব্যবহার করবে এবং সে যতটা পারবে সে কিন্তু এই যে হিংসাত্মক যে উপায় বা রণনীতি বা রণকৌশল তাকে ঢেকে রাখার চেষ্টা করবে। কিন্তু দেখা যাবে বিশেষ বিশেষ সময়ে এই পরিস্থিতির কিন্তু উদ্ভাবন ঘটবে। কয়েকটি উদাহরণের মধ্য দিয়ে গ্রামসি সেগুলো দেখিয়েছেন, আমি এখন আর ওই দিকে আলোচনায় যাচ্ছি না। পরবর্তী যে আরেকটি তত্ত্বধারা, তারা হচ্ছেন যে ইউরো কমিউনিস্ট। তারা বলছেন তাহলে গ্রামসি যে এই বিপ্লবের কথা বলছেন, যেটা তিনি বলছেন অবস্থায়ী যুদ্ধ, তাহলে তো এই অবস্থায়ী যুদ্ধের মতন পরিস্থিতিই তো ঘটবে না। যদি স্বাভাবিক বা স্বতঃস্ফূর্ত ভাবে অত্যন্ত সুকৌশলে পুঁজিবাদ তার নিজের স্বার্থকে রক্ষা করবার জন্য সাংস্কৃতিক একটি নিজস্ব সংস্কৃতিজাত মতাদর্শকে রোপণ করে এবং তাদের চেতনাতে অনুপ্রবিষ্ট ঘটাতে সক্ষম বা সমর্থ হয়, তাহলে তো শ্রেণী চেতনাই গড়ে উঠবে না। তাহলে শ্রেণী চেতনা যদি গড়ে না ওঠে তাহলে তো বিপ্লব হবে না, আর বিপ্লব যদি না হয় তাহলে পরিবর্তন হবে না। তাহলে এই অবস্থায়ী যুদ্ধের প্রাসঙ্গিকতাটা কি? তখন গ্রামসি তার উত্তর দিয়েছেন, যেটা পেরি অ্যান্ডারসন অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে না, গ্রামসি কিন্তু তা বলছেন না। গ্রামসি বলছেন বারবার প্রতিরোধ এবং বারবার বিকল্প ভাবনা চিন্তা, ঠিক এই ধারণাটাকেই কিন্তু উত্তর আধুনিকতাবাদীরা গ্রহণ করেছেন এবং যাকে উপজীব্য করেই আমরা দেখবো 1985 সালে যখন হেজিমোনিয়ান সোশ্যালিস্ট স্ট্র্যাটেজি যে গ্রন্থটাকে আমরা মানদণ্ড হিসাবে ধরি, আর্নেস্টো লাক্লাও এবং শাঁটাল মোফে 1985 যেটা প্রকাশিত হয়, এই সময়টাকেই ধরা হয় এই পোস্ট মার্কসিজম ঘটনার সূত্রপাত। ঠিক এখানেই কিন্তু গ্রামসির প্রাসঙ্গিকতাটা ফিরে আসে, যে বারবার প্রতিরোধ, গণপ্রতিরোধ, সেটা ছোটখাটো হোক বা বৃহত্তর, কিন্তু এই স্ফুলিঙ্গটাকে বাঁচিয়ে রাখতে হবে যাতে আমাদের এই চেতনাটাকে কখনোই তারা নস্যাৎ করে দিতে না পারে। তারা বিভিন্ন বিভিন্ন সুকৌশলী উপায় নেবে, তারা বিভিন্ন পথ অবলম্বন করবে, স্বাভাবিকভাবেই করবে, কিন্তু সেখান থেকে আমাদের কিন্তু বিচ্যুত হলে হবে না। আরেকটি ধারা হচ্ছে যে এই গ্রামসির চেতনা সম্পর্কিত ভাবনাটাকে উপজীব্য করে, যেটাকে আজকে আমরা যারা রাজনীতি বিষয় সম্পর্কে চর্চা করি বা রাজনীতির সম্পর্কে আমরা যারা বিভিন্ন ধ্যান ধারণাকে উপলব্ধি করবার চেষ্টা করি, তারা জানি যে পোস্ট ট্রুথ পলিটিক্স নামক একটি তত্ত্বধারা অভ্যুত্থান ঘটেছে।
এই যে চেতনা, এই চেতনাটাকে আমরা তাহলে সাধারণ মানুষের মধ্যে কিভাবে তার অনুধ্যান করাতে সক্ষম বা সমর্থ হব, এই প্রসঙ্গে গ্রামসি বলছেন যে সবসময় যে বিপ্লবের অবস্থানটা এই একই ধরনের হবে তা নয়। কখনো কখনো এই রাষ্ট্র কি করবে, যে যখন এই যে তার সম্মতি, যে যখন বুঝবে যে আমার এটা সুনিশ্চিত হয়েছে বা আমার মানে সম্মতির পরিসরটা অর্থাৎ সিভিল সোসাইটির পরিসরে আমার সম্মতিগত কোনো সমস্যা নেই, রাষ্ট্র তখন কিন্তু এই অতি আস্থাশীল অবস্থায় থেকে সে বারে বারে নিজের কর্তৃত্বকে জাহির করবার বিভিন্ন কৌশল নেবে, যে কৌশলের কিন্তু শিকার হবে ওই পুঁজিবাদী রাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বর নিজস্ব জটিলতা। তাই এই জায়গাটিতেই কিন্তু আমাদের ঠিক গড়ে তুলতে হবে একটি নিষ্ক্রিয় প্রতিরোধের ধারণা, যেটাকে কেউ কেউ বলছেন প্যাসিভ রেভলিউশনের ধারণা। আর এই জায়গাটাতেই গ্রামসি বলছেন ওই যতক্ষণ সম্মতিটা তার সাপেক্ষে বজায় আছে এবং আমরা যখন একটা বিকল্প চেতনাকে অনুধ্যান তথা অনুশীলনের মধ্য দিয়ে অনুপ্রবিষ্ট করবার চেষ্টা করব বা সতত জারি রাখবো, তখন কিন্তু রাষ্ট্রটাকে আমরা বিবেচনা করব নৈতিক রাষ্ট্র হিসাবে। আবার ওই রাষ্ট্রই যখন এই চেতনাকে ভেঙে দেবার জন্য বিভিন্ন ধরনের আদর্শিক রণকৌশল সে গ্রহণ করবে বা প্রকাশ ঘটাতে সক্ষম বা সমর্থ হবে, তখন কিন্তু রাষ্ট্রটা স্বচ্ছ রাষ্ট্র হিসাবে মানুষের কাছে নিজেকে প্রতিপন্ন করবে। ফলত এই জায়গাটা থেকে এই যে চেতনা, নৈতিকতা এবং তার সঙ্গে যে আশ্লেষণের মধ্য দিয়ে যে বিকল্প একটি বৈপ্লবিক চিন্তা গত যে সত্যের অনুধ্যান, তার প্রসঙ্গেই কিন্তু আমরা এই পোস্ট ট্রুথ পলিটিক্সে গ্রামসির প্রাসঙ্গিকতাকে অনুধাবন করতে সমর্থ হই। ফলত গ্রামসির প্রাসঙ্গিকতা আমরা কিন্তু এই বিভিন্ন যে অধুনান্তিক যে সমস্ত তত্ত্বকার বা দার্শনিক তথা রাষ্ট্রচিন্তকদের অনুশীলনের মধ্য দিয়ে আমরা দেখছি গ্রামসির চিন্তাটা কিন্তু বারে বারে ফিরে আসছে। ফলে গ্রামসির এই সাংস্কৃতিক আধিপত্যবাদের একটি বিকল্প রণনীতিকে নির্মাণ করবার যে প্রয়াস, সেই প্রয়াসে তার গুরুত্ব, তার প্রাসঙ্গিকতা আমাদের আর অন্যভাবে বলার দরকার নেই। গ্রামসির এই ভাবনা চিন্তাকেই উপজীব্য করে আমি একটু বলছিলাম যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের কথা। গ্রামসির ভাবনা বা গ্রামসির যে ধরনের তার যে তৎকালীন বক্তব্য বা বক্তৃতা বেশ কিছু জার্মান ফিলোসফারদেরকে অনুপ্রাণিত করে। তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন থিওডর অ্যাডর্নো এবং ম্যাক্স হোর্খাইম। তারা এই যে বললাম যে সংস্কৃতি একটি পণ্য হিসাবে তারা যে ডায়ালেকটিক্স অফ এনলাইটেনমেন্ট 1944 সালে যে গ্রন্থটি প্রকাশিত হয় এবং যার ইংরেজি ভার্সন আমরা পাচ্ছি 1947 সালে, এই গ্রন্থটির মধ্য দিয়ে এই যে কালচারটাকে পণ্যে পরিণত করা বিভিন্ন কৌশলে, বিভিন্ন প্রচারণার মধ্য দিয়ে, বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে এবং এর মধ্য দিয়ে শ্রেণী চেতনা, যে অ্যালিনেশন যে ধারণাটা আমি বললাম, এটা এখন আর অতটা মানে সময় নেই, তাহলে আমি বলতাম যে অ্যালিনেশন কি বা মার্ক্স কিভাবে ব্যাখ্যা করেছে এবং গ্রামসি বা তথা ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিকরা কিভাবে দেখছেন, হ্যাঁ আমি আর ওই মধ্যে যাচ্ছি না। তো এই যে চেতনাগত যে বিযুক্ততা, তাকে আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে বিভিন্নভাবে, এই যে প্রচারণার বিভিন্ন কৌশলকে ব্যবহার করে বা মাধ্যমকে, এবং তার সাথে সাথে সংস্কৃতিকে একটি পণ্য হিসাবে দেখিয়ে আমাদের মধ্যে বিভিন্নভাবে অন্য মানে পুঁজিবাদ তার নিজের স্বার্থের বা নিজের স্বার্থবাহী একটা কামনা, একটা আকাঙ্ক্ষা তৈরি করে দিচ্ছে, যার ফলে আমাদের কিন্তু প্রকৃত যে চেতনা, সেই চেতনাটা হারিয়ে যাচ্ছে। ফলত সংস্কৃতিকে একটা বিনোদনের পর্যায়ে নিয়ে যাচ্ছে।
যেটা আমরা এখনো দেখছি বিভিন্ন শিল্প সংস্কৃতি, বিভিন্ন এই যে টেলিভিশন বা সিনেমা ইত্যাদির মধ্য দিয়ে। এখন তো আবার হচ্ছে যে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যা রমরমা ইত্যাদির মধ্য দিয়ে আমরা এগুলোকে দেখছি। ফলত আমাদের ওই চেতনাটাকে ভেঙে দেওয়ার কাজ হচ্ছে, যার ফলে আমাদের যে প্রকৃত শ্রেণী চেতনা, সেই শ্রেণী চেতনাটাকে আজকে আমরা ভুলতে বসেছি। ঠিক এই জায়গাটাকেই আবার আলোকপাত করছেন হার্বার্ট মার্কিউস তার দ্য ওয়ান ডাইমেনশনাল ম্যান 1964 সালে যে গ্রন্থটি প্রকাশিত হয়। এই জায়গাটিতে তিনি বলছেন যে আমাদের মধ্যে একটা ফলস নিডস তৈরি করা হচ্ছে, ভ্রান্ত, আমাদের মধ্যে যেটা আসল সেটাকে চেপে রেখে বা চেপে দিয়ে যে আমাদের যে প্রকৃত যে চেতনা, শ্রেণী চেতনা, আমাদের নিজস্ব অবস্থানগত যে ভাবনা বা ধ্যান ধারণার যে উন্মিলন হওয়া উচিত, সেই ধারণাগুলোকে আমাদের বাতিল করে দিয়ে অথবা তাকে রেখে দিয়ে আমাদের মধ্যে এমন একটা পণ্য বা ভোগ, তার প্রতি আমাদের এমন ভাবে তাড়িত করছে পুঁজিবাদ যে আমরা আমাদের প্রকৃত সত্তাকে হারিয়ে যাচ্ছি বা প্রকৃত সত্তা থেকে আমরা বিযুক্ত হয়ে যাচ্ছি। তাই যে কারণে আমাদের এই যে বিশ্বায়নের প্রভাবেও আমরা দেখছি ওই যে একটি বিশ্বগ্রামের ভাবনা, এবং আজকে যখন আমরা দেখছি যে একটা একরৈখিক বিভিন্ন ধরনের সংস্কৃতিকে রূপ দেবার প্রচেষ্টা চলছে, তখন কিন্তু আমরা এর মধ্য দিয়ে এই যে বিভিন্ন ধরনের দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন ফেক নিউজ প্রচার করা হয়, বা বিভিন্ন ধরনের আমরা দেখছি যে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, মানে সংস্কৃতি তো একটা বিরাট একটা ধারণা, এর মধ্য দিয়ে আমাদের মধ্যে আমরা আমাদের যে নিজস্ব সংস্কৃতিগত যে চেতনা সেটা আত্মবিস্মৃত হচ্ছে। ফলত আমরা এমন এমন আকাঙ্ক্ষা তৈরি করছি বা এমন এমন পণ্যের প্রতি আমাদের লালসা তৈরি হচ্ছে, যেটা কিন্তু আমরা আমাদের প্রকৃত চেতনাটাকে হারিয়ে যেতে বাধ্য হচ্ছে বা আমাদের বাধ্য করছে। আবার এই জায়গাটাকেই আরো একটু বিস্তৃত করছেন তিনি হচ্ছেন ইরভিন হ্যাবেরমাস। হ্যাবেরমাস বলছেন তার যে বিভিন্ন গ্রন্থ, আমি একটু বলছি, স্ট্রাকচারাল ট্রান্সফরমেশন অফ দি পাবলিক স্ফিয়ার 1962, দ্য থিওরি অফ কমিউনিকেটিভ অ্যাকশন 1981 এবং লেজিসলেশন ক্রাইসিস 1973। এই তিনটি গ্রন্থের মধ্য দিয়ে তিনি ভাষা, সংযোগ এবং তিনি বৈধতা এবং তথা আমাদের মধ্যে কিভাবে এই যে চেতনা রহিত যে অবস্থা তৈরি করতে পুঁজিবাদ সক্ষম বা সমর্থ হচ্ছে, সেটাকে তিনি ব্যাখ্যা করছেন। এবং তিনি বলছেন এইভাবে কি হচ্ছে, পুঁজিবাদী যে রাষ্ট্রীয় প্রাধিকার, যে পুঁজিবাদ তার অত্যন্ত মর্মের কথা বা মর্মগত যে নীতি, সেটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা ব্যক্তি স্বাধীনতা, তার মূলেই কিন্তু প্রকারান্তরে কুঠারাঘাত করছে। কারণ এমন একটা ভোগ, লালসা বা কামনা আমাদের মধ্যে তৈরি করছে, যেখানে আমাদের চাহিদা বা প্রত্যাশার সাথে আমাদের ওই যে জিনিসটিকে পাওয়া অর্থাৎ উৎপাদন, এই উৎপাদিত দ্রব্য এবং আমাদের বাসনা বা কামনা বা কাঙ্ক্ষিত দ্রব্যকে লাভ করবার যে প্রত্যাশা, তার মধ্যে ভাঁজ তৈরি হচ্ছে বা বলতে পারি অপ্রতুলতা দেখা দিচ্ছে। এই অপ্রতুলতা জনিত চাহিদা মধ্যে সামঞ্জস্য বিধান করবার স্বার্থে রাষ্ট্রীয় প্রাধিকার আজকে আমাদের ব্যক্তিগত তথা সামাজিক পরিসরে অনুপ্রবেশ করছে, যেটা তৈরি করছে পুঁজিবাদের অভ্যন্তরীণ বিভিন্ন দ্বন্দ্ব এবং জটিলতা, যেখানে রাষ্ট্র তার নিজের ওই প্রাধিকারকে কিন্তু তার প্রাধিকারের অবস্থানে রাখতে কিন্তু কখনো কখনো সক্ষম বা সমর্থ হচ্ছে না, সে কিন্তু আবার ওই হিংসাত্মক উপায় অবলম্বন করতে বাধ্য হচ্ছে। ঠিক এই জায়গাটাতেই তৈরি হচ্ছে রাষ্ট্রের বৈধতা সংকট বা লেজিটিমেশন ক্রাইসিস।
এবং ওই তার 81 সালে প্রকাশিত যে গ্রন্থটি, এবং এই গ্রন্থটির মধ্য দিয়ে তিনি হ্যাবেলমাস বলছেন যে এই ক্রাইসিসটা হচ্ছে আবার উদ্দেশ্যহীনতারও সংকট, মোটিভেশনাল ক্রাইসিস। কারণ ব্যক্তি মানুষ তার ব্যক্তি স্বাধীনতাটাই যখন রাষ্ট্রীয় প্রাধিকারের শৃঙ্খলে এমন ভাবে শৃঙ্খলিত হয়ে পড়ছে, সে তার কর্মজীবনে স্বাধীনভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে সে কিন্তু তার উন্মিলন ঘটাতে সক্ষম বা সমর্থ হচ্ছে না। কারণ ভাবনাটাকে একটা একরৈখিক রূপ দেওয়া হচ্ছে, যার ফলে ব্যক্তি মানুষ এখন বর্তমানে তার কর্মজীবনে একটা উদ্দেশ্যহীনতা সংকটে পড়ছে। যে উদ্দেশ্যহীনতাকে আমাদের বা উদ্দেশ্যহীনতার এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে আত্মচেতনাগত উপলব্ধি ভিত্তিক ওই আবার প্রতিবোধ, যেটাকে লাকলাও এবং মুফে খুব সুন্দরভাবে তারা ওই হেজিমনিয়ান সোশ্যালিস্ট স্ট্র্যাটেজিতে ব্যাখ্যা করছেন। এখন আমরা দেখছি যে আজকের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমাদের চেতনাটাকে কি গভীরভাবে কন্ট্রোল করতে তারা সক্ষম হচ্ছে। আমি দেখি আজকে ছাত্রছাত্রীরাও বিভিন্ন ক্লাসে যখন হচ্ছে যে কোনো কিছু বলছি বা কিছু লিখতে দিচ্ছি, তারা বলছে যে স্যার এআই থেকে লিখে আনছি। আমি যে এআই, হ্যাঁ, মানে অবাক হয়ে যাচ্ছে একটা লেখা দেখে। তার মানে কি? তার মানে তার ওই ভাবনা চিন্তাটাকে কিন্তু ওখানেই শেষ করে দিচ্ছে। হ্যাঁ, আজকে কেউ আমি দেখছি যে ইংরেজি বা কোনো বাংলায় কিছু লিখতে বলা হচ্ছে, ও দেখছি মানে কোথা থেকে ওই মানে কয়েক মিনিটের মধ্যে লিখে নিয়ে চলে আসে। বলছে যে কি হলো, বলছে যে না এটা ওই বিভিন্ন টুলস ব্যবহার করে লিখে আনছে। তো এই যে জায়গাগুলো, এগুলো কি হচ্ছে আমাদের ওই কিন্তু এটা হচ্ছে যে আবার এক ধরনের ওই সাম্রাজ্যবাদ, বা আমরা অন্যভাবে বলতে পারি ওই চেতনাটাকে ভেঙে দাও। চেতনাটাকে নিজস্ব চেতনা তৈরি করতে দিও না, তুমি চেতনাটাকে নিয়ে নাও, ওটাকে পণ্য করো। হ্যাঁ, তোমার ভাবনা চিন্তাটাকে নিয়ে নিচ্ছে। এবং দেখবেন যে বিশেষ করে মানে ফেসবুক তো আমরা কম বেশি সবাই দেখি, বা অন্যান্য বিভিন্ন যে সামাজিক মাধ্যমগুলোয় যেটা ভাবছি বা যেরকম ভাবে আমরা কোনো কিছু লিখছি, তার সাপেক্ষেই কিন্তু বিভিন্ন ধরনের ওই ভিডিও বা পোস্ট চলে আসে। মানে তারা কিন্তু এটাকে রিড করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের তথ্যগুলোকে বিভিন্ন ভাবে দিয়ে দিচ্ছি, নিচ্ছে তারা। ফলে আমাদের ওই চেতনাটাকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে। কারা করছে? ওই প্রথম বিশ্বের বা তথা হচ্ছে যে আমাদের যারা আজকের ধনতন্ত্রবাদের দণ্ডমুণ্ডের কর্তা ব্যক্তি, তারাই। ফলত আমি বলবো এটা থেকেও কিন্তু খুব সাবধান থাকবে, কারণ এরা কিন্তু বিভিন্ন ভাবে এই ভাবনা চিন্তাটাকে নিয়ন্ত্রণ করবে। এবং আগামী দিনে যে আসছে, হয়তো এই আমার জায়গায় কোন একটা রোবট এসে বক্তৃতা দিচ্ছে, এরকম হবে। আপনি বলবেন, ও গড়গড় করে 1 ঘন্টা 2 ঘন্টা বলে যাবে। তো এই জায়গাগুলো থেকে আমরা সাবধান হব। এবং আজকে আমি আর দুটো কথা বলবো, যে গ্রামসির এই প্রাসঙ্গিকতা, এই রেলিভেন্সের প্রসঙ্গেই আমি যদিও বলেছি কিছু তত্ত্ব ধারার কথা। আর দুটি জায়গা, একটা হচ্ছে যে যখন আমরা এই তার চিন্তা ভাবনার প্রসঙ্গে উত্তর আধুনিকতাবাদীদের উল্লেখ করলাম, আমরা রোমান জ্যাকবসনের কথা বলবো। তিনি একটি অভিনব ধারণা দিয়েছেন, যেটা হচ্ছে নো কালচারের ধারণা। যে এই যে আমি বললাম আজকে এআই এত দূর এগিয়েছে, যদিও তিনি ধারণাটা দিচ্ছেন 1990-এ। জ্যাকবসন বলছেন যে এই কালচারটা আমাদের কিন্তু আত্মগত হবে, আত্মবোধ ভিত্তিক হবে, এটা হবে বস্তু নিরপেক্ষ। তবে কিন্তু আমরা একটি সামূহিক প্রতিরোধাত্মক বৈপ্লবাত্মিক ভাবনা চিন্তা গড়ে তুলতে সক্ষম বা সমর্থ। আর এখানেই তিনি কিন্তু অনুধাবন করেছেন গ্রামসির বিপ্লব সম্পর্কিত ভাবনা চিন্তা তথা সিভিল সোসাইটির গুরুত্বকে তিনি স্বীকারও করেছেন। আর যা বৌদ্ধিলার কথা স্যারও বললেন, ফ্রেডেরিক জেমসনের কথা আমি বলবো, যেখানে তিনি
আলোচনা করেছেন দ্য কালচারাল লজিক অফ লেট ক্যাপিটালিজম। এখানেও তিনি গ্রামসি ঠিক স্বীকার করছেন, এবং ফ্রাঁসোয়া যে লয়টার, এই লয়টারের যে পোস্ট মডার্নিজম সম্পর্কিত যে ভাবনা চিন্তা, সেখানেও আমরা তার যদি এই পোস্ট মডার্ন কন্ডিশন গ্রন্থটি দেখি, যদি ওটা একটা রিপোর্ট ছিল, পরবর্তীকালে গ্রন্থাকারে প্রকাশিত হয়, তো এই গ্রন্থটির মধ্য দিয়েও আমরা অনুধাবন করতে সমর্থ হব গ্রামসির ভাবনা চিন্তা। আমরা দেখব বব জেসপে খুব সম্প্রতি, মানে এই নভেম্বর 2024 একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একটি বিখ্যাত জার্নাল ইকোনমিক রিভিউ বলে। তো ওখানে টুয়ার্ডস এ কালচারাল পলিটিক্যাল ইকোনমি, এই পলিটিক্যাল আবার ওই রাষ্ট্রীয় যে অর্থনীতির চর্চায় তিনি কিন্তু গ্রামসির আধিপত্যবাদের ধারণাটিকে ব্যবহার করেছেন। তো এবং এর মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে বিশ্বায়নের অনুষঙ্গে আজকে পুঁজিপতিরা এই কালচারকে পণ্য হিসাবে প্রতিষ্ঠা দিচ্ছে, এবং তার সব থেকে ভালো উদাহরণ হিসাবে তিনি কিন্তু এআই টুলস এর কথাই বলছেন। আর ফিলসফি নাও নামক একটি জার্নালে আমি বলেছি প্রথমেই ডিসেম্বর 2023 এবং জানুয়ারি 2024 সংখ্যায় আপনারা চাইলে দেখতে পারেন, অত্যন্ত ইন্টারেস্টিং একটি প্রবন্ধ। সেটা হচ্ছে যে শ্লোমো আইজ্যাকের এই ক্যান্সেল কালচারের ধারণা। আমি বললাম একটু আগে ক্যান্সেল কালচার সম্পর্কে, যেটাকে কেন্দ্র করে ওই যে হ্যাবেরমাস যেটাকে বললেন যে ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা এবং ব্যক্তিগত পরিসরের মধ্যে রাষ্ট্রীয় প্রাধিকারের অনুপ্রবেশ, এবং যেখানে গ্রামসি তিনি ব্যক্তির স্বতঃস্ফূর্ত আত্মচেতনাগত এবং সম্মতি আহৃত যে বৈকল্পিক একটি বিকল্প বিপ্লবের ভাবনাকে আমাদের দিয়েছিলেন, সেই জায়গাটা থেকে আবার এই 2024 সালে তৈরি হয়েছে নতুন একটি দ্বন্দ্ব, সেটা হচ্ছে ফ্রি উইল ভার্সেস ডিটারমিনিজমের দ্বন্দ্ব, যার একজন মুখ্য এই বিতর্কে অংশীদার হচ্ছেন এই শ্লোমো আইজ্যাক, এবং তার ফল হচ্ছে ক্যান্সেল কালচার। যাই হোক, আমি আর কিছু আলোচনার মধ্যে যাচ্ছি না। আপনারা হয়তো সকলেই মানে এই একটু এরকম একটি তাত্ত্বিক আলোচনার করবার সুযোগ দিয়েছেন, আমি সত্যি আনন্দিত। যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে বলতে পারেন। হ্যাঁ বলো বলো বলো, বলছি একটা ছেলে। এই গ্রামসি সম্পর্কে বাংলায় না ইংরেজিতে বলো? তাহলে আমি ফার্স্টই বলবো যে সিলেকশন ফ্রম দি 2002 ফর্ম ফার্স্ট। আর বাংলায় খুব অল্প বা কতিপয় বই আছে, তার মধ্যে আমি দুটো গ্রন্থ বলি। একটি হচ্ছে আমাদেরই মাস্টারমশাই শোভনলাল দত্তগুপ্তের অ্যান্থনিও গ্রামসি, হ্যাঁ, বিচার বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ,